এই ঘটনাটা বছর ২ আগেকার। কোচবিহারের একটা ছোট্ট গ্রাম কদমপুর। সেই গ্রামের একটা ছোট্ট পরিবার, সুতপা ও তার মেয়ের। সুতপা এই গ্রামের ছোট্ট একটা বিদ্যালয়ে বাচ্চাদের পড়ায়। পূর্বে এই কাজটা তার স্বামী করত, কিন্তু স্বামীর এক কঠিন রোগে মৃত্যুর পর সেই কাজটা এখন সুতপা করে। সুতপার যেহেতু পড়াশোনা যেন ছিল, তাই তার এই কাজ পেতে খুব বেশি অসুবিধা হয়নি। বিদ্যালয় থেকেই দেওয়া একটা ঘরে ওরা থাকতো। এই কাজ করে সে অনেক কষ্টে টাকা জমিয়ে এবং পূর্বে স্বামীর জমানো কিছু টাকা একত্রিত করে সুতপা এই বাড়িটি এখন কিনেছে। তবে সুতপা যখন এই বাড়িটা কেনে, তখন সে ভাবতে পারেনি ভবিষ্যতে তার সামনে এরকম কিছু ঘটনা ঘটবে। বাড়িটার মালিক কলকাতায় থাকে। এখানে একজন দেখাশোনা করার লোক থাকতো। তবে সুতপা বাড়িটা কেনার পর সে তার নিজের বাড়ি ফিরে গেছে। একতলা বাড়ি, শোয়ার ঘরের পাশ দিয়ে ছাদের সিঁড়িটা ওপরে উঠে গেছে। তার পাশে একটা রান্নাঘর। একটা শুভ দিন দেখে নতুন বাড়িতে গৃহপ্রবেশের পর সুতপা তার পছন্দের মতো ঘরটাকে সাজিয়ে নিল। সুতপা ও তার মেয়ে বেশ হাসি আনন্দেই দিন কাটাতে থাকে ওখানে। তবে বাড়িটার পাশে জনবসতি বড্ড কম। এই দিকটা বেশ নির্জন, তাই হয়তো একটু কমেই বাড়িটা সুতপারা পেয়ে গেছে। প্রথম ঘটনাটি যেদিন ঘটেছিল সেদিন ছিল শনিবার। সুতপা ও চন্দ্রা দুজনে রাতের খাবার খেয়ে ঘুমোতে চলে যায়। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় সুতপা বিছানার পাশে হাত দিয়ে লক্ষ্য করল চন্দ্রা তার পাশে নেই। সে হন্তদন্ত হয়ে খুঁজতে লাগলো চন্দ্রাকে। সব জায়গায় খুঁজেও যখন চন্দ্রাকে পেল না, তখন সুতপা ছাদে গিয়ে দেখল চন্দ্রা ছাদের দরজার কোণের দিকে তার অর্ধেক বন্ধ করা চোখে তাকিয়ে যেন একটা ঘোরের মধ্যে কার সাথে কথা বলছে। সুতপা চন্দ্রার কাছে যেতেই কেমন যেন একটা গুমোট ভাব আর একটা বাজে গন্ধ অনুভব করলো। হঠাৎ একটা দমকা হাওয়ায় ছাদের দরজা এপাশ থেকে ওপাশ নড়ে উঠে আওয়াজ করতে লাগলো এবং দরজার কোণ থেকে একটা অন্ধকারের স্তূপ ছিটকে যেন সেখান থেকে বেরিয়ে কোথায় মিলিয়ে গেল। সুতপার মনে কেমন একটা ভয় অনুভব হলো। সে তাড়াতাড়ি চন্দ্রার হাত ধরে সিঁড়ি থেকে নিচে নামিয়ে ঘরে নিয়ে চলে এলো। চন্দ্রাকে সে খুব বকলো। এত রাতে ছাদে গিয়েছিলি কেন একা একা? আমাকে বকছো কেন? আমি তো যাইনি। আমাকে তো ও ডাকলো। আমি তো ঘুমোচ্ছিলাম, কিন্তু আমার ঘুমটা ভেঙে যায়। চোখ খুলে দেখলাম দরজার ফাঁক থেকে কেউ আমার নাম ধরে ডাকছিল ছাদে যাওয়ার জন্য। তারপর আমার আর কিছু মনে নেই। আর এমন কখনো হলে আমাকে ডাকবি, একা একা কোথাও যাবি না। এইসব শুনে সুতপা বেশ চিন্তায় পড়ে গেল। সেদিন রাতে ঘরের দরজাটা ভালো করে বন্ধ করে ওরা শুয়ে পড়ল। এই ঘটনার পর থেকেই সুতপার মনে হতো কেউ যেন সবসময় তাদের আড়াল থেকে দেখছে। পরদিন চন্দ্রা বাড়ির সামনে খেলছিল একা একা। সুতপা ঘর থেকে বেরিয়ে এসে দেখে চন্দ্রা বাড়ির সামনের গাছটার নিচে বসে খেলা করছে। চন্দ্রার বাবাটা চলে যাওয়ার পর থেকে মেয়েটা আমার একদম একা হয়ে গেছে। আমি তো বাড়িতে থাকতে পারি না, সারাদিন বিদ্যালয়ে পড়াতে যেতে হয় আমায়। মেয়েটা সারা দিন একা একা বাড়িতে থাকে। এখানকার লোকজনও বেশি চিনি না যে কারোর বাড়িতে খেলতে পাঠাবো মেয়েটাকে। সারাক্ষণ একা একাই খেলে যায় মেয়েটা আমার। চন্দ্রা, চলে আয় মা, আর খেলতে হবে না। আর কিছুক্ষণ পর মা, আমরা খেলছি। সুতপা ভয় পেয়ে যায়। এখানে তো চন্দ্রা একাই আছে।
সুতপা ঘরে নিয়ে এসে চন্দ্রাকে বলল, মা, তোর সাথে কে খেলছিল রে? ওখানে তো কেউ ছিল না। না না, ওখানে আমার বন্ধু ছিল। ও খুব ভালো। তুমি যখন থাকো না, ও আমার সাথে থাকে, আমার সাথে খেলে। ও আমাকে ওর সাথে নিয়ে যাবে ওর জগতে, ও আমায় বলেছে। এসব শুনে সুতপার হৃদয় যেন স্তব্ধ হয়ে গেল। একদিন দুপুরে সুতপা তার মেয়ের উদ্দেশ্যে বলল, চন্দ্রা, মা আমার, তোর খাবারটা ঢাকা দেওয়া আছে মা, রান্নাঘরে। যা গিয়ে খেয়ে নে দেখি, আমি হাতের কাজটা শেষ করে আসছি। আচ্ছা। কিছুক্ষণ পর হাতের কাজটা শেষ করে সুতপা যখন রান্নাঘরে গিয়ে ঢুকলো, তখন অর্ধেক খাওয়া শেষ করা চন্দ্রার থালাটা পড়ে আছে। দেখেছো মেয়ের কাণ্ড? সামনে না বসিয়ে খাওয়ালে সবটা খাবার কিছুতেই শেষ করবে না মেয়েটা। কতটা খাবার নষ্ট করেছে দেখো। চন্দ্রা, এই চন্দ্রা, এদিকে আয় একবার দেখি। চন্দ্রা, এই চন্দ্রা, এদিকে আয় একবার দেখি। মায়ের গলার আওয়াজ পেয়ে চন্দ্রা দৌড়ে রান্নাঘরে ছুটে আসে। মা, এই তো আমি এসে গেছি। খাবারটা দাও দেখি, খুব খিদে পেয়েছে। খেলতে খেলতে খাবার খাওয়ার কথা ভুলেই গেছিলাম। এই তো আমি এসেছি, এবার খাবারটা দাও, আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা বস, এই খাবারটার খেতে হবে না, আমি অন্য থালায় খাবার বেড়ে দিচ্ছি। সুতপা মনে মনে বলল, তবে খাবারটা খেলো কে? ভয়ের চিন্তায় সুতপার কপালে ভাঁজ পড়ল। একদিন সুতপা কিছু জামা কাপড় ধুয়ে ছাদে মেলতে গেল। ছাদের হাওয়া যেন গুমট বেঁধে আছে। হাওয়াটা যেন এক জায়গায় স্থির হয়ে আছে, কোনো রকম হাওয়া চলাচল করছে না কোথাও। ঠিক তখনই একটা ঝড়ের বেগে হাওয়া এসে দড়িতে মেলা সব জামা কাপড়গুলো ফেলে দিল ছাদের মেঝেতে। ভয়ে সেখানেই সব জামা কাপড় ফেলে ছাদের দরজাটা না লাগিয়েই সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নেমে এলো সুতপা। সে ঘরে এসে দেখল চন্দ্রা যে চেয়ারে বসে টেবিলের উপর ছবি আঁকছিল, সেই চেয়ার এখন ফাঁকা। বেশ কয়েকবার সে চন্দ্রার নাম ধরে ডাকল, কিন্তু কোনো উত্তর পেল না। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেও চন্দ্রাকে পাওয়া গেল না। সেই সময় একটা কথাই সুতপার মাথায় ঘুরপাক খেতে লাগলো। সেই ভয়ে ভয়ে ছাদের সিঁড়ি দিয়ে উপরে উঠল এবং আস্তে করে দরজাটায় টান দিতেই সে দেখল দরজার কোণটায় গুটিসুটি মেরে বসে আছে চন্দ্রা। চন্দ্রার চোখ দুটো বন্ধ। তাড়াতাড়ি তাকে কোলে নিতেই চন্দ্রার ঘোর কাটল। চন্দ্রা চোখ খুলে সুতপাকে বলল, তুমি কখন আমাকে ছাদে নিয়ে এলে? আমি তো নিচে চেয়ারে বসে ছবি আঁকছিলাম। এইসব শুনে সুতপা আরো ভয় পেল। সুতপা ভেবেই পাচ্ছিল না যে তাদের সাথে এগুলো কি ঘটছে। এইসব কথা কাউকে বলার মতনও না। তার স্বামী মারা যাওয়ার পর থেকেই সুতপা সম্পূর্ণ একা হয়ে গেছে, আর এখানকার আশেপাশের লোকেদের সাথে এখনো তেমন পরিচিতি নেই। তাই এই চিন্তায় সে ভেতর ভেতর কুমড়াতে থাকে। সুতপা মনে মনে ভাবে এ বাড়িটাই কেনা তার কাল হয়েছে। একদিন গভীর রাতে দুজনেই ঘুমাচ্ছে। চন্দ্রা হঠাৎ শুনতে পেল, চন্দ্রা, চন্দ্রা, আমি এসেছি, দরজাটা খুলে দে। চন্দ্রা খাট থেকে নেমে দরজাটাকে খুলে দেয়। দরজার বাইরে দাঁড়িয়ে আছে একটা ভয়ঙ্কর অবয়ব। তাকে দেখা যাচ্ছে না। চন্দ্রা আর ওই অবয়বটা যেন নিজেদের মধ্যে কিছু কথা বলছে।
তারপর দুজনের যেন কোথায় চলে গেল। গ্রামের বিদ্যালয়ে পড়িয়ে ফেরার পর দুপুরে সুতপা দেখে চন্দ্রা কোথাও নেই। চন্দ্রা, এই চন্দ্রা, কোথায় গেলি রে? খুঁজতে খুঁজতে সে ছাদে উঠে দেখে চন্দ্রা ছাদের পাঁচিলটার উপর দিয়ে হাঁটছে। সুতপা দৌড়ে গিয়ে তার হাত ধরে চন্দ্রাকে নিচে নামিয়ে আনে। এভাবে রোজই কিছু না কিছু ঘটে চলেছে সুতপার সাথে। চন্দ্রাও এখন যেন একেবারে চুপ হয়ে গেছে, এটা লক্ষ্য করেছে সুতপা। সে যেন একা একা অন্ধকারে ছাদে দাঁড়িয়ে থাকে। তাকে জিজ্ঞেস করলে বলে সে কিছু জানে না। কি করতে যে বাড়িটা কিনতে গেলাম, এখন মনে হয় এই বাড়িটা কেনাই কাল হয়েছে আমার। বাড়িটা কেনার পর থেকেই এসব ঘটছে আমার সাথে। বিদ্যালয়ে পড়াতে গেলেও ওর মনটা সর্বদাই চন্দ্রার দিকে পড়ে থাকতো। এই বুঝি চন্দ্রাকে কেউ তার থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। আরেকটা ঘটনা ঘটলো তার পরদিনই। পরদিন সারাদিন আর তেমন কিছু হলো না। দুপুর গড়িয়ে তখন প্রায় রাত 10টা বাজে। রাতের খাবার খেয়ে দুজনে মাছের কাঁটাগুলোকে ঘরের একটা কোণে রেখে দেয় ফেলার জন্য। রান্নাঘরের সমস্ত কাজ মিটিয়ে সুতপা মেয়েকে নিয়ে ঘুমোতে চলে যায়। সুতপা সেদিন ঘরের আলোটা জ্বালিয়ে রাখলো সারা রাত। চন্দ্রাকে ঘুম পাড়িয়ে দিয়ে সারা রাত জেগে থাকবে বলে বিছানায় বসে রইল। গাঢ় ঘুমে সবে চোখটা বন্ধ হয়ে এসেছে, এমন সময় রান্নাঘরের জিনিসপত্র, বাসন এদিক ওদিক ছুঁড়ে ফেলার একটা আওয়াজ, আর কেমন একটা কটকট আওয়াজ সুতপার কানে গিয়ে তার সবে আসা ঘুমটা ভাঙিয়ে দিল। সে তাড়াতাড়ি রান্নাঘরে দৌড়ে যেতেই একটা দুর্গন্ধযুক্ত ঠান্ডা হাওয়া রান্নাঘর থেকে বেরিয়ে গেল। সে দেখল রান্নাঘরের সব জিনিস এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, এবং রাতের খাবারের পর মাছের কাঁটাগুলো যে জায়গায় রেখেছিল সেইখানে কিন্তু আর নেই। কেউ যেন মাছের কাঁটাগুলোকে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। সেই কাঁটার কিছু অংশ এখনো মেঝেতে পড়ে আছে। এরকম ভয়ানক দৃশ্য দেখে সুতপা ভয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। তখনই ছাদ থেকে শোনা গেল চন্দ্রার একটা বীভৎস চিৎকার। সুতপা বুঝতে পারল না যে সে কি করবে। সুতপা হন্তদন্ত হয়ে ছুটে গেল ছাদে। ছাদে কোনো আলোর ব্যবস্থা নেই। ঘন কালো অন্ধকার জমাট বেঁধেছে ছাদের ওই দরজার কোণে। সেই দরজার কোণ থেকে চার পায়ে ভর দিয়ে বেরিয়ে এলো একটা অবয়ব। তার চারপাশ ঘিরে রয়েছে একটা অন্ধকারের স্তূপ। তার চোখগুলো লাল আগুনের মতো জ্বলছে, এবং তার চার পায়ের তলায় পড়ে আছে চন্দ্রার দেহ। চার পায়ের সেই ছায়াটি যেন চন্দ্রাকে আগলে রেখেছে। চন্দ্রাকে দেখেই সুতপা সেই অবয়বের কাছে এগিয়ে যেতেই ছায়াটি হা করে একটা ভয়ঙ্কর আওয়াজ মুখ থেকে বার করলো। হা করা মুখে দেখা গেল হিংস্র ধারালো দাঁত, রক্ত মাখা লম্বা লম্বা লিকলিকে জিহ্বা। সে কোনোভাবেই চন্দ্রাকে সুতপার কাছে যেতে দিতে চায় না। সুতপা ভয়ে ছাদের মেঝেতে বসে কাঁদতে থাকে। সে বুঝতে পারে না যে সে কি করবে। হঠাৎ পিছন থেকে তার কাঁধে কে যেন হাত রাখলো। সে পিছন ফিরে তাকাতেই দেখল তার 8 বছরের মেয়ে চন্দ্রা দাঁড়িয়ে আছে। সে বিশ্বাস করতে পারছে না যে একই মানুষ দুই জায়গায় কিভাবে একসাথে থাকতে পারে। চন্দ্রা তার মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো এবং বলল, মা, ও আমায় নিতে এসেছে।
আমায় এখন যেতে হবে গো, তুমি আর কষ্ট পেও না। হঠাৎ সুতপার একটা কথা মনে পড়ে গেল। চন্দ্রা তো আজ থেকে 6 মাস আগে একটা কঠিন রোগে মারা গিয়েছিল। সুতপা নিজের চোখের সামনে দেখল সেই অবয়বটা দাঁড়িয়ে চন্দ্রার হাত ধরে ধীরে ধীরে আকাশের দিকে উপরে উঠে যেতে যেতে একসময় অদৃশ্য হয়ে গেল। সুতপা বুঝতে পারে তার 6 মাস আগে মারা যাওয়া মেয়েটার মৃত্যু সুতপা মেনে নিতে পারেনি। তাই চন্দ্রার আত্মাও সুতপার মায়ায় জড়িয়ে থেকে গিয়েছিল তার কাছে। তবে আজ তারই মতো আরেকজনের সঙ্গ পেয়ে সে তার মাকে ছেড়ে চলে গেল। চন্দ্রার আত্মা মুক্তি পেল। স্বামীর মৃত্যু ও তার পরপরই তার মেয়ের মৃত্যু সুতপা মেনে নিতে পারেনি। সে সর্বদাই মেয়ে জীবিত থাকতে যে কাজগুলো করে এসেছে, মেয়ের মৃত্যুর পরও সেই কাজগুলোই করত। যেমন মেয়েকে খেতে দেওয়া, ঘুম পাড়ানো। এই ঘটনার প্রায় 5 বছর কেটে গেছে। তবে আজও সুতপা তার মেয়েকে ভুলতে পারেনি। চন্দ্রাকে এখনো তার মা আগের মতনই ভালোবাসে। এখন শুধু চন্দ্রা তার স্মৃতিতে রয়ে গেছে। একজন মায়ের কাছে তার সন্তানকে হারানোর শোক পৃথিবীর সব থেকে বড় শোক। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এভাবেই আমাদের পাশে সবসময় থাকবেন আপনারা।